আজকের এই গল্পটা ভিক্টর নামের এক সাধারণ মানুষকে নিয়ে। ভিক্টর ইউরোপের এক ছোট দেশ কার্কোজিয়ার বাসিন্দা। ভিক্টর একটা বিশেষ কাজে নিউ ইয়র্কে আসে। নিউ ইয়র্ক এয়ারপোর্টে যখন সে তার পাসপোর্ট ইমিগ্রেশনের জন্য অফিসারকে দেয়, তখন অফিসার তার পাসপোর্ট চেক করে দেখে যে মেশিনে দেখাচ্ছে তার পাসপোর্ট ইনভ্যালিড, অর্থাৎ অচল। এটা দেখার পর সেই অফিসার সিকিউরিটি টিমকে ডেকে আনে এবং তারা ভিক্টরকে ধরে নিয়ে যায়। তারপর সিকিউরিটির একজন অফিসার ভিক্টরকে অনেক প্রশ্ন করে, কিন্তু ভিক্টর ইংলিশ জানতো না। তার নিজের দেশের ভাষা একেবারে আলাদা, তাই সে কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না। এর ফলে সেই অফিসার ভিক্টরের পাসপোর্ট আর টিকিট নিজের কাছে রেখে দেয়। সেখানে আরেকজন অফিসার ছিল যার নাম ছিল ফ্র্যাঙ্ক ডিকসন। ডিকসন ছিল এয়ারপোর্টের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন অফিসার। ভিক্টরকে যখন ডিকসনের কাছে নিয়ে যাওয়া হয়, তখন সে ভিক্টরকে জানায় যে তার দেশে সিভিল ওয়ার অর্থাৎ গৃহযুদ্ধ শুরু হয়েছে, যার ফলে সেই দেশের সরকার পতন হয়েছে এবং সব ইনকামিং ও আউটগোয়িং ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়েছে। এই কারণে তার ট্রাভেল ভিসা ক্যান্সেল হয়ে গেছে এবং তার পাসপোর্ট এখন ইনভ্যালিড দেখাচ্ছে। এমনকি তার পকেটের টাকাগুলো এখন অচল। ভিক্টর ইংলিশ বোঝে না, তাই সে ওদের কোনো কথাই বুঝতে পারে না। তারা তাকে বোঝায় যে যতদিন না তার দেশের গৃহযুদ্ধ শেষ হচ্ছে, ততদিন সে আমেরিকার মাটিতে পা রাখতে পারবে না, আবার নিজের দেশেও ফিরে যেতে পারবে না। তারা তাকে খাবারের জন্য কিছু কুপন, একটা কলিং কার্ড আর একটা পেজার দেয় এবং তাকে এয়ারপোর্টের লঞ্জে থাকতে বলে। কিন্তু ভিক্টর এখনো কিছুই বুঝতে পারছে না যে এসব কি হচ্ছে। তখন হঠাৎ সে টিভিতে তার দেশের জাতীয় সঙ্গীত শুনতে পায় এবং সে সেই দিকটায় এগিয়ে যায় আর টিভিতে দেখে যে তার দেশের অবস্থা খুবই খারাপ। কিন্তু টিভির খবরটাও ইংলিশে চলছিল, তাই সে কিছুই বুঝতে পারে না। সে আশেপাশের লোকজনকে তার ভাষায় বোঝাতে চায়, কিন্তু কেউ তার ভাষা বোঝে না এবং ভিক্টরও ওদের ভাষা বোঝে না। এরপর ভিক্টর খুবই চিন্তিত হয়ে পড়ে। সে নিজের দেশে ফোন করতে চায়, কিন্তু তাকে যে কলিং কার্ডটা দেওয়া হয়েছিল সেখানেও সবকিছু ইংলিশে লেখা, যেটা তার পক্ষে পড়া বা বোঝা সম্ভব নয়। সে আশেপাশের লোকেদের কাছে সাহায্য চায়, কিন্তু তার কথা বুঝতে না পারায় কেউই তার সাহায্যে এগিয়ে আসে না। ভিক্টর এখন এক প্রকার ফেঁসে গেছে। সে না নিজের দেশে ফিরতে পারছে, না আমেরিকায় ঢুকতে পারছে। এই এয়ারপোর্টেই সে আটকে গেছে। ভিক্টর অনেকক্ষণ ধরে এয়ারপোর্টে আটকে রয়েছে এবং কিছু খায়ও নি, তাই এখন তার প্রচন্ড খিদে পেয়ে গেছে। সে তার কুপনগুলো বের করে যখন দেখছিল, তখন তার পেছনে একটি মেয়ে ব্যাগ বন্ধ করার চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ভিক্টর তার কুপনগুলো পাশে রেখে সেই মেয়েটিকে সাহায্য করতে যায়, আর তখন হাওয়ায় তার কুপনগুলো উড়ে গিয়ে পড়ে যায়। একজন সাফাই কর্মী আসে যার নাম ছিল গুপ্তা। গুপ্তা সেই কুপনগুলো আবর্জনা ভেবে ডাস্টবিনে ফেলে দেয়। ভিক্টর এটা দেখে ডাস্টবিনে তার কুপনগুলো খুঁজতে থাকে, কিন্তু গুপ্তা তাকে তাড়িয়ে দেয় এবং বলে, আগামী মঙ্গলবারে এসো, তখন তোমার কুপনগুলো ফিরে পাবে। এরপর ভিক্টর সেখান থেকে চলে যায়। বর্তমানে ভিক্টর খুবই ক্ষুধার্ত, কিন্তু তার কাছে খাবার কিনে খাওয়ার মতো কোনো উপায় নেই। এরপর রাত হয়ে যায় এবং ভিক্টর ভাবতে থাকে যে সে ঘুমাবে কোথায়। সেখানে একটা গেট ছিল যেখানে কনস্ট্রাকশনের কাজ চলছিল, তাই সেখান দিয়ে কোনো লোকজন যাওয়া আসা করতো না। ভিক্টর দেখে সেখানে অনেকগুলো চেয়ার রয়েছে। সেই চেয়ারগুলোর উপর সে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু চেয়ারগুলো একদমই আরামদায়ক ছিল না। তখন সে তার ব্যাগ থেকে একটা ছুরি বের করে সেগুলো কেটে কেটে নিজের জন্য একটা বিছানা বানিয়ে ফেলে এবং তার কাছে একটা ক্যান ছিল, যে ক্যানটাকে সে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে ভিক্টর তার ভিসা নিতে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যায়। সেখানে তার এক মহিলা অফিসারের সঙ্গে দেখা হয়। তার নাম ছিল টোরাস। ভিক্টর যখন টোরাসকে ফর্ম দিয়ে দেয়, তখন টোরাস বলে, তোমার ফর্ম রিজেক্ট হয়ে গেছে, কারণ তোমার কাছে ভ্যালিড পাসপোর্ট নেই। এই কথা শুনে ভিক্টর খুব হতাশ হয়ে পড়ে এবং এয়ারপোর্টে ওয়েটিং এরিয়ায় বসে থাকে। তখন ডিকসনের নজর পড়ে ভিক্টরের উপর। ডিকসনকে এইমাত্র এখানকার ফিল্ড কমিশনার জানিয়েছে যে সে রিটায়ার হতে চলেছে এবং নতুন ফিল্ড কমিশনার হিসাবে সে ডিকসনের নাম দিয়ে দিয়েছে। তাই ডিকসন চায় না যে এয়ারপোর্টের নিরাপত্তায় কোনো ভুল হোক। সে ভিক্টরের সঙ্গে দেখা করে এবং তাকে একটা গেট দেখিয়ে বলে যে ঠিক 12টা বাজলে এখানে সিকিউরিটি চেঞ্জ হয়, তখন 5 মিনিটের জন্য এই গেট ফাঁকা থাকে, তখন তুমি এখান থেকে বেরিয়ে যেতে পারো। এরপর ঠিক 12টার সময় ডিকসন গার্ডদের ইশারা করে সেখান থেকে চলে যেতে বলে এবং গার্ডরা চলে যায়। আর ঠিক তখনই ভিক্টর বেরিয়ে যেতে চায়, কিন্তু ভিক্টর তখন দেখতে পায় যে ওপরের দিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ভিক্টর এবার ডিকসনের সব চালাকি বুঝে ফেলে, কারণ সে যদি এই গেট পার হয় তাহলে সেটা একটা অবৈধ কাজ হবে এবং তাকে গ্রেপ্তার করা হবে। এই কারণেই ভিক্টর আর বাইরে যায় না। কিছুক্ষণ পর দেখা যায় সেখানে একটি মেয়ে আসে যার নাম এমিলিয়া। ফ্লোর ভিজে থাকার কারণে এমিলিয়া পা পিছলে পড়ে যায়। ভিক্টর দৌড়ে গিয়ে তাকে উঠতে সাহায্য করে। তারপর এমিলিয়া চলে যায়। ভিক্টর খুব ক্ষুধার্ত এবং চিন্তিত ছিল,
তখনই হঠাৎ সে লক্ষ্য করে যে এক মহিলা একটা ট্রলি মেশিনের দিকে নিয়ে যাচ্ছে, এবং যখন সে সেই ট্রলিটা মেশিনের কাছে এনে রাখে তখন ওই মেশিনের ভেতর থেকে কিছু পয়সা বেরিয়ে আসে। ভিক্টরের টাকার দরকার ছিল, তাই সে সারাদিন ধরে এয়ারপোর্টে ছড়িয়ে ছিটিয়ে থাকা ট্রলিগুলোকে এক এক করে মেশিনের কাছে এনে রাখে এবং কিছু টাকা পায়। সেই টাকা দিয়ে সে খাবার কিনে খায় এবং ইংলিশ শেখার জন্য কিছু বই কেনে। সে সারা রাত ইংলিশ শেখার চেষ্টা করে এবং কয়েকদিনের মধ্যেই সে অনেকটা ইংলিশ শিখে ফেলে, যার ফলে টিভিতে যে নিউজ দেখানো হয় সেগুলো সে একটু একটু করে বুঝতে শুরু করে। এরপর দেখা যায় ভিক্টর প্রতিদিনের মতো ট্রলি নিয়ে মেশিনের দিকে যাচ্ছিল। তখন একজন লোক আসে এবং তার সব ট্রলি কেড়ে নেয়। এর পেছনেও ডিকসনের হাত ছিল, কারণ ডিকসন চায় না যে ভিক্টর এই এয়ারপোর্টে থাকুক। এখন ভিক্টর আবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যায় এবং টোরাসের সঙ্গে দেখা করে। টোরাস তাকে জানায় যে তার পাসপোর্ট এখনো ইনভ্যালিড দেখাচ্ছে, তাই ঘন ঘন এখানে এসে কোনো লাভ নেই। ভিক্টর সেখান থেকে মন খারাপ করে ফিরে আসে। এরপর আবার রাত হয়। ভিক্টর খিদেতে প্রচন্ড কষ্ট পাচ্ছিল। তখন তার কাছে একজন আসে যার নাম এনরিক। সে এই এয়ারপোর্টের কিচেনে কাজ করে। সে ভিক্টরকে বলে, তুমি রোজ যার কাছে পাসপোর্ট চেক করতে যাও তার নাম টোরাস, আর আমি টোরাসকে খুব লাইক করি। তুমি যদি আমাকে টোরাসের পছন্দ অপছন্দের ব্যাপারে খোঁজ খবর এনে দাও তাহলে আমি তোমাকে প্রতিদিন খাবার খাওয়াবো। ভিক্টর এতে এক পায়ে রাজি হয়ে যায়। এরপর থেকে ভিক্টর বারবার ইমিগ্রেশন ডিপার্টমেন্টে যাওয়া শুরু করে এবং টোরাসের সঙ্গে নানান রকম কথাবার্তা বলে। একদিন টোরাস ভিক্টরকে জিজ্ঞাসা করেই ফেলে যে তুমি কার কথা মতো প্রতিদিন এখানে আসো? উত্তরে ভিক্টর বলে, কেউ একজন আছে যে তোমাকে অনেক ভালোবাসে। এরপর ভিক্টর সেখান থেকে চলে যায়। তারপর ভিক্টর এনরিকের সঙ্গে দেখা করে এবং তাকে বলে টোরাসের একজন বয়ফ্রেন্ড ছিল যে তাকে ঠকিয়েছে, আর তুমিও যদি তাকে ঠকাও তাহলে আমার চেয়ে খারাপ কিন্তু আর কেউ হবে না। এরপর বেশ কিছুদিন কেটে যায় এবং ভিক্টর আবার এমিলিয়াকে এয়ারপোর্টে দেখে। এমিলিয়া সেই মেয়ে যে একবার পা পিছলে পড়ে গিয়েছিল এবং ভিক্টর তাকে সাহায্য করেছিল। ভিক্টর দেখে এমিলিয়া ফোনে কারোর সঙ্গে ঝগড়া করছে। আসলে এমিলিয়ার একজন বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক ছিল। লোকটা বহুদিন ধরে এমিলিয়াকে বোকা বানাচ্ছে। সে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে এমিলিয়াকে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে রেখেছিল। এমিলিয়া কাঁদছিল। ভিক্টর তখন তাকে নিজের রুমাল দেয়। তারপর ওদের কথাবার্তা শুরু হয়। কথার মধ্যে এমিলিয়া ভিক্টরকে জিজ্ঞাসা করে, তুমি কি করো? ভিক্টর বলে, আমি এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ ঘুরে বেড়াই। এমিলিয়া মনে করে এটা বুঝি কোনো বিল্ডিং কন্ট্রাক্টের কাজ। এরপর এমিলিয়া ভিক্টরকে ডিনারে ইনভাইট করে, কিন্তু ভিক্টর রাজি হয় না, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। যে কারণে এমিলিয়া ভিক্টরকে খুব ভালো এবং ভদ্র মানুষ মনে করে এবং সরি বলে সেখান থেকে চলে যায়। এখন ভিক্টর ভাবে যেভাবেই হোক সে কিছু টাকা উপার্জন করবে আর এমিলিয়াকে ডিনারে নিয়ে যাবে। এরপর ভিক্টর এয়ারপোর্টে যত শোরুম আছে সব জায়গায় গিয়ে তাকে একটি কাজ দেওয়ার জন্য অনুরোধ করে, কিন্তু কেউই তাকে কাজ দিতে চায় না, কারণ তার কাছে কোনো ভ্যালিড পাসপোর্ট নেই। তবে অবশেষে সে একটা পেন্টিং করার কাজ পেয়ে যায়। এরপর এক রাতে এনরিক ভিক্টরকে তার বন্ধুদের সঙ্গে পার্টি করতে ডাকে। সেখানে গুপ্তা ছিল, এনরিক ছিল এবং আরেকজনও ছিল। গুপ্তা বলে, আমার মনে হয় ভিক্টর কোনো গোয়েন্দা। এরপর তারা ভিক্টরকে ব্যাগ স্ক্যান করার এক্স রে মেশিনে ঢুকিয়ে দেয়, কিন্তু তার কাছে কিছুই পাওয়া যায় না। ভিক্টরের কাছে একটা ছোট্ট বাক্স ছিল। গুপ্তা যখন জিজ্ঞাসা করে এই বাক্সে কি আছে, ভিক্টর বলে এর মধ্যে সঙ্গীত আছে। এই কথা শুনে সবাই হেসে ফেলে এবং ভিক্টরের সাথে তাদের সকলের বন্ধুত্ব হয়ে যায়। যদিও ভিক্টর এই এয়ারপোর্টে আটকে আছে, তবুও সে এখানকার পরিবেশ এবং জীবনধারা মেনে নিতে শুরু করেছে। একদিন সে যখন একটা বুক স্টোরে বই কিনতে যায় তখন আবার তার দেখা হয় এমিলিয়ার সঙ্গে। এমিলিয়া সেখানে কিছু বই কিনছিল এবং তার হাতে নেপোলিয়নের একটা বই ছিল। এমিলিয়া তাকে জানায় সে ইতিহাস পড়তে খুব পছন্দ করে। কথার মধ্যে এমিলিয়া আবার ভিক্টরকে লাঞ্চে যাওয়ার কথা বলে এবং এবার ভিক্টর রাজি হয়ে যায়। কিন্তু ঠিক তখনই এমিলিয়ার পেজারে একটি মেসেজ আসে এবং সে সেখান থেকে চলে যায়। আর এই প্রথমবার ভিক্টরের মনে হয় যে সে এমিলিয়াকে ভালোবেসে ফেলেছে। বেশ কয়েক মাস হয়ে গেছে ভিক্টর এই এয়ারপোর্টে আটকে আছে। আর এরই মধ্যে একদিন একটা ঘটনা ঘটে। একজন লোক মেডিকেল লাইসেন্স ছাড়াই কিছু ওষুধ নিয়ে নিজের দেশে ফিরে যাচ্ছিল। কাস্টমস অফিসাররা যখন তার ওষুধ কেড়ে নেয় তখন সে আত্মহত্যা করার চেষ্টা করে। তখন ভিক্টরকে ডাকা হয়, কারণ সেই লোকটি ভিক্টরের প্রতিবেশী দেশের নাগরিক এবং সেই লোকটিও ইংলিশ জানত না। তাই ভিক্টরকে ডাকা হয় যেন সে তার ভাষা বুঝে কথা বলতে পারে। যখন ভিক্টর সেখানে পৌঁছায় সেই লোকটি তাকে বলে, এই ওষুধগুলো আমার বাবার জন্য, আর যদি এই ওষুধগুলো নিয়ে আমি না পৌঁছাই তাহলে উনি মারা যাবেন। ভিক্টর এই কথা ডিকসনকে জানায়, কিন্তু ডিকসন স্পষ্টভাবে না বলে দেয়। সে বলে মেডিকেল লাইসেন্স ছাড়া কেউ এখান থেকে ওষুধ নিয়ে যেতে পারবে না। সেই লোকটি ডিকসনের কাছে কাকুতি মিনতি করে, তার সামনে হাত জোড় করে, কিন্তু ডিকসন তার একটাও কথা শোনে না এবং তাকে গ্রেপ্তার করে। তখন ভিক্টরের মনে হয় এই লোকটার সঙ্গে অন্যায় হচ্ছে। সে ডিকসনকে বলে এই লোকটা ওষুধগুলো তার ছাগলের জন্য নিয়ে যাচ্ছে এবং এই একই কথা ভিক্টর ওই লোকটাকেও বলতে বলে। ভিক্টর বলে, তুমি বলো ওষুধগুলো তুমি তোমার ছাগলের জন্য নিয়ে যাচ্ছ, আর সেই লোকটিও তাই বলে। এবং এরপর ডিকসন বাধ্য হয় লোকটাকে ছেড়ে দিতে, কারণ আমেরিকার আইন অনুযায়ী জন্তু জানোয়ারের ওষুধ এক দেশ থেকে আরেক দেশে নিয়ে যাওয়ায় কোনো বাধা নেই।
এই ঘটনার জন্য ডিকসন ভিক্টরের উপর প্রচণ্ড রেগে যায়। সে তাকে গলা ধরে টেনে একপাশে নিয়ে যায় এবং বলে, আমি তোমাকে জেলে পাঠিয়ে ছাড়বো। ঠিক তখনই সেখানে ফিল্ড কমিশনার চলে আসে। তখন ডিকসন খুবই লজ্জিত হয় এবং ভিক্টরকে ছেড়ে দেয়। ফিল্ড কমিশনার ডিকসনকে বলে, তোমার রাগের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে এবং ভিক্টরের কাছ থেকে কিছু শিখতে হবে। এই কথায় ডিকসনের মনে ভিক্টরের প্রতি আরও বেশি রাগ জমা হয়। অন্যদিকে এটা দেখানো হয় যে পুরো এয়ারপোর্ট জুড়ে এই খবর ছড়িয়ে পড়ে যে কিভাবে ভিক্টর একজন মানুষকে সাহায্য করেছে এবং এখন সবার মনে ভিক্টরের জন্য সম্মান আর শ্রদ্ধা জন্মেছে। এরপর ভিক্টর আর তার বন্ধুরা জানতে পারে যে এমিলিয়া এই এয়ারপোর্টে 3 সপ্তাহ পর আবার আসবে এবং ভিক্টর তার সঙ্গে দেখা করার জন্য পুরো প্রস্তুতি নিয়ে ফেলে। 3 সপ্তাহ পর ভিক্টর আর গুপ্তা এমিলিয়ার জন্য অপেক্ষা করছিল। কথাবার্তার মাঝে ভিক্টর গুপ্তার কাছে তার জীবনের সম্পর্কে জানতে চায়। তখন গুপ্তা বলে যে মাদ্রাজে তার একটা দোকান ছিল যেখানে এক পুলিশ তাকে অনেক হয়রানি করত এবং সেই কারণেই একদিন তার হাতে ওই পুলিশের খুন হয়ে যায়। এই ঘটনার জন্য তাকে তার পরিবার ছেড়ে এখানে আসতে হয়েছে। ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, এখানকার সরকার তোমাকে ফেরত পাঠায়নি? তখন গুপ্তা বলে, যতক্ষণ আমি আমার কাজ ঠিকমতো করব ততক্ষণ এখানকার সরকার আমাকে ফেরত পাঠাবে না। এরপর এমিলিয়া এয়ারপোর্টে চলে আসে। যেহেতু এয়ারপোর্টের সব কর্মী এখন ভিক্টরের বন্ধু, তাই তারা সবাই এমিলিয়ার পথ এমনভাবে আটকে রাখে যেন এমিলিয়া সেই জায়গাটিতে পৌঁছাতে পারে যেখানে ভিক্টর অপেক্ষা করছে। আর সেরকমটাই হয়। এমিলিয়া ঠিক সেই জায়গায় এসে পৌঁছায় এবং ভিক্টরের সঙ্গে তার দেখা হয়। তখন ভিক্টর তাকে ডিনারের জন্য ইনভাইট করে। ডিনারের সময় ভিক্টরের সব বন্ধুরা মানে গুপ্তা, এনরিক এবং অন্য সকলে ভিক্টর আর এমিলিয়ার এই ডিনার ডেটকে বিশেষ করে তোলার জন্য অনেক সাহায্য করে। সেই ডেটে ভিক্টর এবং এমিলিয়া অনেক কথা বলে এবং একে অপরের খুব কাছাকাছি চলে আসে। ওদের মধ্যে একটা গভীর আন্তরিকতা তৈরি হয়। এমিলিয়ার কাছ থেকে বিদায় নেওয়ার আগে ভিক্টর তাকে জিজ্ঞাসা করে, তুমি আবার কবে আসবে? এমিলিয়া বলে, 13 দিন পর। ভিক্টর বলে, তুমি জানো নেপোলিয়ন তার স্ত্রীকে কি উপহার দিয়েছিল? এমিলিয়া বলে, না জানি না, তুমি বলো। কিন্তু ভিক্টর এর কোনো উত্তর দেয় না। সে শুধু বলে, আমরা 13 দিন পর আবার দেখা করব। এরপর এমিলিয়া সেখান থেকে চলে যায়। ওদিকে ভিক্টর আর এমিলিয়ার ব্যাপারটা ডিকসনের নজরে পড়ে যায়, কারণ সে সিসিটিভি ক্যামেরায় ওদের দেখে ফেলেছিল। এই 13 দিনের মধ্যে ভিক্টরের কারণে টোরাস আর এনরিকের বিয়ে হয়ে যায়। তারা খুব খুশি হয়। এরপর যখন 13 দিন কেটে যায় এবং এমিলিয়া আবার সেই এয়ারপোর্টে আসে, তখন ভিক্টরের সঙ্গে দেখা করার আগে ডিকসন তাকে ডেকে পাঠায় এবং বলে যে ভিক্টর কোনো বিল্ডিং কন্ট্রাক্টর নয়, বরং সে গত 9 মাস ধরে গেট নম্বর 67-তে থাকে এবং ওর কাছে একটা ক্যান আছে যেটার মধ্যে বেআইনি কিছু হয়তো আছে। এটা আমাদের সন্দেহ। এসব কথা শুনে এমিলিয়ার খুব খারাপ লাগে। সে গেট নাম্বার 67-তে যায় যেখানে ভিক্টর তার জন্য অপেক্ষা করছিল। এমিলিয়া বলে, তুমি আমাকে ঠকিয়েছ। আমি আজ সেই মানুষটাকে ছেড়ে দিয়েছি যার সঙ্গে আমার রিলেশন ছিল এবং সে সব কথাই ভিক্টরকে জানায় যা ডিকসন তাকে বলেছিল। তখন ভিক্টর তার সেই ক্যান খুলে এমিলিয়াকে দেখায়। ওই ক্যানের ভিতরে একটা ছবি ছিল যেখানে 57 জন সঙ্গীত শিল্পী একসঙ্গে ছিল। ভিক্টর বলে, আমার বাবা এই ছবিটিকে একবার এক সংবাদপত্রে দেখেছিল। তিনি চেয়েছিলেন এই ছবিতে উপস্থিত প্রত্যেক শিল্পীর অটোগ্রাফ সংগ্রহ করতে। তাই তিনি এক এক করে প্রত্যেক শিল্পীকে চিঠি লিখতে শুরু করেন এবং 40 বছর ধরে তিনি 56 জনের অটোগ্রাফ সংগ্রহ করেন। কিন্তু একজন শিল্পী যার নাম বেনি গোলসন, তার অটোগ্রাফ পাওয়ার আগেই বাবার মৃত্যু হয়ে যায়। মৃত্যুর আগে আমি আমার বাবাকে কথা দিয়েছিলাম যে আমি নিউ ইয়র্কে গিয়ে বেনি গোলসনের অটোগ্রাফ নিয়ে আসব, আর সেই জন্যই আমি এখানে এসেছি। এই কথা শুনে এমিলিয়ার চোখে জল চলে আসে। ভিক্টর বলে, আমি আমার বাবার মতোই তোমার জন্য সারা জীবন অপেক্ষা করতে পারি। এই কথা শুনে এমিলিয়া ভিক্টরকে কিস করে। কয়েকদিন পরে ভিক্টরের এক বন্ধু তাকে একটা খুশির খবর দেয় যার জন্য সে গত 9 মাস ধরে অপেক্ষা করছিল। তারা ভিক্টরকে বলে, তোমার দেশের যুদ্ধ থেমে গেছে, এখন তুমি নিশ্চিন্তে বাড়ি ফিরতে পারো। ভিক্টরের পাসপোর্ট এবং টাকা পয়সাও এখন আর অচল নেই। তাই ভিক্টর এবার সকলের সঙ্গে আনন্দে মেতে ওঠে। সেখানে এমিলিয়াও আসে এবং সে ভিক্টরকে বলে, আমি তোমার জন্য একদিনের ভিসা তৈরি করে ফেলেছি যাতে তুমি নিউ ইয়র্কে যেতে পারো এবং সেই সঙ্গীত শিল্পীর অটোগ্রাফ আনতে পারো যার জন্য তুমি এখানে এসেছিলে। এই কথায় ভিক্টর খুব খুশি হয়। সে এমিলিয়াকে বলে, তুমিও আমার সঙ্গে চলো। কিন্তু এমিলিয়া কিছু বলে না, তার চোখে জল চলে আসে। ভিক্টর বুঝে যায় যে এই একদিনের ভিসা তৈরি করার জন্য এমিলিয়া যে বন্ধুর সাহায্য নিয়েছে সে আর কেউ নয়, ওই বিবাহিত লোকটাই যার সঙ্গে কিছুদিন আগে এমিলিয়ার ব্রেকআপ হয়েছিল। আসলে এমিলিয়া ভিক্টরের এই স্বপ্ন পূরণ করার জন্য ওই লোকটার সাথে বোঝাপড়া করে নিয়েছে। যাওয়ার আগে এমিলিয়া ভিক্টরকে বলে, আমি এখন জানি নেপোলিয়ন তার স্ত্রীকে কি উপহার দিয়েছিল। সে একটা লকেট উপহার দিয়েছিল যার মধ্যে লেখা ছিল ভাগ্য। এর পরের দিন ভিক্টর তার একদিনের ভিসা নিয়ে টোরাসের কাছে যায়। টোরাস তাকে বলে যে এটা একদিনের এমার্জেন্সি ভিসা, তাই এটাতে ডিকসনের সই লাগবে। এরপর যখন ভিক্টর ডিকসনের কাছে যায়, ডিকসন সাইন করতে রাজি হয় না। সে ভিক্টরকে তার পাসপোর্ট ও টিকিট দিয়ে বলে, তুমি নিজের দেশে ফিরে যাও। ভিক্টর বলে, না, আমাকে নিউ ইয়র্ক যেতেই হবে। ডিকসন আগে থেকেই ভিক্টরের উপর রেগেছিল,
তাই সে চড়া গলায় ভিক্টরকে বলে, যদি তুমি ফিরে না যাও তাহলে আমি তোমার 3 বন্ধুকে জেলে পাঠাবো, কারণ তাদের একজন তোমাকে কিচেন থেকে খাবার চুরি করে খাওয়াতো, তৃতীয়জন প্রতিদিন রাতে তোমার সঙ্গে তাস খেলতো, আর তৃতীয়জন মানে গুপ্তা, সে ইন্ডিয়ায় একজন পুলিশকে খুন করে এখানে লুকিয়ে আছে। এই কথা শুনে ভিক্টরের খুবই কষ্ট হয় এবং সে ঠিক করে যে সে নিজের দেশেই ফিরে যাবে। এরপর যখন ভিক্টর ফিরে যাওয়ার জন্য রওনা দেয় তখন গুপ্তার কাছে এই ব্যাপারটা খুব খারাপ লাগে, কারণ গুপ্তা চেয়েছিল তার বন্ধু ভিক্টর নিউ ইয়র্কে গিয়ে তার বাবার স্বপ্ন পূরণ করুক। সে এখন ভিক্টরকে কাপুরুষ বলে সম্বোধন করে। ঠিক তখনই সেখানে একজন পুলিশ কর্মী এসে গুপ্তাকে আসল সত্যিটা জানিয়ে দেয় যে কেন ভিক্টর ফিরে যাচ্ছে, ডিকসন তাকে কিভাবে ব্ল্যাকমেল করেছে। সবকিছু জানার পর গুপ্তা রানওয়েতে চলে যায় এবং প্লেনের সামনে দাঁড়িয়ে পড়ে, যার কারণে সেই ফ্লাইট ডিলে হয়ে যায়। পুলিশ এসে গুপ্তাকে অ্যারেস্ট করে। যেহেতু গুপ্তা একটা ভুল কাজ করেছে তাই তাকে ইন্ডিয়ায় ফেরত পাঠানো হবে, কিন্তু তার আগে গুপ্তা ভিক্টরকে ইশারা করে নিউ ইয়র্ক যেতে বলে। গুপ্তার এই আত্মত্যাগ দেখে ভিক্টর সিদ্ধান্ত নেয় যে সে নিউ ইয়র্ক অবশ্যই যাবে। সে এক্সিট গেটের দিকে এগিয়ে যায়। ভিক্টরকে দেখে এয়ারপোর্টের সব স্টাফ তার পাশে চলে আসে, কিন্তু গেটের পাশেই সিকিউরিটি দাঁড়িয়ে থাকে। ভিক্টর মনে করে যে সে আর বাইরে যেতে পারবে না আর তার বাবার স্বপ্নও পূরণ হবে না। ঠিক তখনই ওয়াকিটকিতে ডিকসন বলে, ভিক্টরকে গ্রেপ্তার করো। তখনই সিকিউরিটির সবথেকে বড় অফিসার ভিক্টরের কাছে আসে, কিন্তু সে ভিক্টরকে গ্রেপ্তার না করে বরং তার নিজের কোটটা ভিক্টরকে দিয়ে দেয়। তারপর বলে, যাও। ভিক্টর অবাক হয়ে যায় এবং প্রথমবার সেই গেট পেরিয়ে নিউ ইয়র্কের মাটিতে পা রাখে। এই দৃশ্য দেখে ডিকসনের খুব রাগ হয়। সে ভিক্টরকে ধরতে আসে, কিন্তু ততক্ষণে ভিক্টর গেটের বাইরে চলে যায়। গেটের বাইরে এসে ভিক্টর এমিলিয়াকেও দেখে এবং তারা দুজনে একে অপরকে নীরবে বিদায় জানায়। এরপর যখন ডিকসন বাইরে আসে তখন ভিক্টর অলরেডি একটা ট্যাক্সিতে বসে পড়েছে। ডিকসন ভিক্টরকে দেখে হেসে ফেলে। এরপর ভিক্টর সরাসরি সেই জায়গায় যায় যেখানে সেই সঙ্গীতশিল্পী বেন ইগলসনের সঙ্গে তার দেখা হয়। সে তার অটোগ্রাফ নিয়ে তার বাবার কাছে দেওয়া প্রতিশ্রুতি পূর্ণ করে। শেষ দৃশ্যে দেখা যায় ভিক্টর একটা ট্যাক্সিতে বসে। ট্যাক্সিওয়ালা জিজ্ঞাসা করে, সাহেব কোথায় যাবেন? ভিক্টর বলে, বাড়ি। ভিক্টর আজ 9 মাস পর নিজের বাড়ি ফিরছে। আর এই দৃশ্যের সাথেই এই মনোমুগ্ধ করা সিনেমাটির এখানে শেষ হয়। এই গল্প থেকে শিক্ষণীয় সারাংশ হলো, যদি আপনি একজন প্রকৃত সৎ এবং ভালো মনের মানুষ হন এবং আপনার মনে যদি সকলের প্রতি প্রকৃত ভালোবাসা থাকে, তাহলে আপনি ভিন্ন দেশে গিয়েও ভিন্ন ভাষার মানুষদের নিজের করে নিতে পারবেন। ব্যতিক্রম শুধু ডিকসনের মতো 2-1 এদের দুর্ব্যবহার মনে না রাখাই ভালো। আশা করি ভিডিওটি আপনাদের সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।